আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। আগামী 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ওই দিন থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করবে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানে শরিক শক্তির সঙ্গে আলোচনা শুরু করবে তারা। বিস্তারিত জানান নাজিফা রাইজি। ক্ষমতা চিরস্থায়ী করতে দলীয়করণ ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছিলেন স্বৈরাচার হাসিনা। জনরোষে তিনি পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র কাঠামো সংস্কারে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত 6 কমিশনের প্রধান। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 8 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্তির দিন 6টি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতা সাপেক্ষে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথম বৈঠক করবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডেটটা ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী জানান, বাস্তবযোগ্য নয় এমন কোনো সুপারিশ করেননি তারা। বুধবার প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা দেওয়ার কথা তাদের। বিভিন্ন জায়গায় জেলাতে উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি, অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। জনপ্রশাসন সংস্কারে 100-রও বেশি প্রস্তাব দিয়েছে কমিশন। নাজিফা রাইজি, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সংস্কার নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে একথা বলেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। স্বাস্থ্য খাতে সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য খাতে পরিবর্তন করতে হলে স্বল্প ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম, তাই বড় ধরনের সংস্কার নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, যে যদি জনগণ আমাদেরকে সরকারে ভবিষ্যতে আমাদেরকে নির্বাচিত করে তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, দেশে বিরাজমান নানা সংকট কাটাতে এই মুহূর্তে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। যারা গণতন্ত্রের সপক্ষে তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। আওয়ামী লীগ যে ধরনের মাফিয়াতন্ত্র এবং গুন্ডামির যে ভাব, সেটা এখনো তাদের মধ্যে যায়নি।
কিন্তু তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এটা জাতীয় সিদ্ধান্তে যাবে। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না কি হবে এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। গ্যাসের দাম বৃদ্ধি গণবিরোধী, এতে মানুষের কষ্ট বাড়বে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখার দাবি জানান রিজভী। অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। আতিকা রহমান, RTV, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে মেধা শহীদ চত্বরে এই মিছিল শেষ হয়। এ সময় স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার জোর দাবি জানায় তারা। পাশাপাশি আওয়ামী দোসরদের চিহ্নিত করে শাস্তির দাবিও তাদের। কিছু সুবিধাবাদী রাজনৈতিক দল এবং ফ্যাসিস্ট সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ ও খুনি হাসিনার দোসররা দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমাদের নিরীহ ছাত্র ভাইদের হত্যা করেছে, তাদের অতি বিলম্বে বিচারের ব্যবস্থা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। অন্য দুজন হলেন 21শে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। গত 31শে অক্টোবর তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য 21শে টিভি সরাসরি সম্প্রচার করলে এ মামলা দায়ের করা হয়। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা, রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর 21শে টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা রুজুটাই চলে নাই। আমরা কৃতজ্ঞ এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। বিপুল অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুত রাখার সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান সব কর্মকর্তার লকার জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চিঠির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। নতুন করে লকার বরাদ্দ না দেওয়ার আবেদন করেছে সংস্থাটি। তথ্য পেলে অন্য ব্যাংকগুলোর লকারও খোলা হবে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বিল্লাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি চালিয়ে গত 22 জানুয়ারি ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বিপুল দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করে দুর্নীতি দমন কমিশন। যা আমরা পেয়েছি সেগুলো এখানেই আমরা জিম্মায় রেখেছি। দুদকের সন্দেহ ব্যাংকটির লকারে সুর চৌধুরীর মতো অন্য কর্মকর্তাদেরও বিপুল অবৈধ অর্থ মজুদ থাকতে পারে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সব লকার জব্দ করেছে বলে জানান ব্যাংকটির সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। আমাদের যে নিরাপত্তা ভল্টে কিছু স্টিলের আমির আছে, যেটা আমরা সেফ ডিপোজিট। আমাদের কর্মকর্তা কর্মচারীদের কিছু ভ্যালুয়েবলস আছে, এটা ছোট ভ্যালুয়েবলস গুলো তারা সিলগালা করে, কিছু টিনের বাটি বা এরকম করে সিলগালা করে ওখানে রাখার সুযোগ আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে দুদক এটা বলেছে যাদের এখানে জমা আছে তাদেরকে যাতে আপাতত উত্তোলন করতে দেওয়া না হয়, সেই হিসাবে আমাদের এটা উত্তোলন বন্ধ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য লকার খোলা হবে বলে জানান দুদকের মহাপরিচালক। বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার সহ অন্যান্য ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। এদিকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRIA অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির নামে IFIC ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার FDR এর তথ্য পেয়েছে দুদক। আমাদের অনুসন্ধান দল কাজ করছেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর অফিস খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক।
রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে অভিযান চালিয়ে ধানমন্ডি ৩২ ও ৬-এ কয়েক ঘণ্টা খুঁজলেও অফিসের কোনো হদিস মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠন করত সিআরআই। সন্ধান পাওয়া তাদের 4টি ব্যাংক হিসাব থেকে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানান দুদকের সহকারী পরিচালক। অভিযোগটা ছিল সিআরআই কর্তৃক তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করার। দেশ থেকে কানাডায় পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এই অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের সঙ্গে জড়িত অলিগার্ক ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে, যার একটি অংশ কানাডায় পাচার করেছে। বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে এই অর্থ পাচার করা হয়েছে। কানাডায় বসবাস ও পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশের জন্য ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানান ডক্টর ইউনুস। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অপেক্ষা করতে হবে আরও 2 থেকে 3 মাস। চাল, ডাল, সার, এলএনজি সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যে ঘাটতি হতে দেবে না সরকার। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী হার 2 অঙ্কের ঘর অতিক্রম করেছে অনেক দিন আগেই। এর উপর সরকারের অর্থ যোগান বাড়াতে গেল মাসে হঠাৎ করেই কিছু পণ্যে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এমন পরিস্থিতিতে আয় ব্যয়ের হিসেব মিলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে নেয়া উদ্যোগগুলো বাজারে প্রভাব ফেলবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকও মুদ্রানীতি দেবে। মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয়। আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। আমি বিশেষ করে আমার মেইন হলো ইকোনমিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে রিফর্ম করা। সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনার কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে কাজ করবে সরকার। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা, সার বিশেষ করে আমাদের একটা বড়, যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে। আমাদের বাংলাদেশ ব্যাংককে বিশেষ তহবিল গঠন করার প্রস্তাবের কথাও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। স্পেশাল ফান্ড করে সিএসএমই কে দেওয়া যায়। আশিকুল আলম, RTV, ঢাকা। রমজানে কোনো পণ্য ঘাটতি নেই। সাধারণ মানুষের কথা মাথায় রেখে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে খামারবাড়িতে কৃষি গবেষণা কাউন্সিলে এক মত বিনিময় সভা শেষে কথা জানান উপদেষ্টা। তবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় রমজান মাসকে বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের সীমিত লাভেরও আহ্বান জানান উপদেষ্টা। অন্যান্য ধর্মাবলম্বীদের দাম কমায় দেয়, বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবে যে এইটাই বুঝি তাকে আয়ের মাস। কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়াও। পুলিশের গুলিতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের মামলা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মৃত্যুর বিষয়টি তদন্তে ধামা চাপা দেওয়ার অভিযোগ করেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। 2010 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে সিট দখল নিয়ে তৎকালীন ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় ইসলামের ইতিহাসের 2য় বর্ষের ছাত্র আবু বকর, কিন্তু বিচারে সবাইকে খালাস দেয়া হয়। এবার পোষ্য কোটা ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পূর্বের মতো কোটা বহালের দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। অন্যদিকে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয় জুড়ে অচলাবস্থা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ও যেসব কর্মকর্তা কর্মচারীর নেতৃত্বে উপাচার্য ভবন ঘেরাও করা হয়েছিল তাদের বহিষ্কার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের দাদার দাফন কাজ সম্পন্ন হয়েছে। সকালে জেলার অটোয়ার উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের বামুন কুমার এলাকার রাখাল দেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও সার্জিসের পরিবারের সদস্য সহ হাজারো মানুষ অংশ নেয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। ফুড প্লেটিং নিয়ে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে 20 লাখ টাকা জিতে নেওয়ার সুযোগ শুরু হয়েছে। আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং রিয়েলিটি শোটি দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে আকিজ বশির গ্রুপের আকিজ টেবিলওয়্যার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রিয়েলিটি শোটি কয়েকটি জাতীয় টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত দেখা যাবে। গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম জানান, দেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে আনতে ও দেশের সংস্কৃতি গল্প বিশ্বের কাছে তুলে ধরতে প্রচেষ্টা। এবার সিজনে অংশগ্রহণ করে প্লেটিং মাস্ট্রো হলে 10 লাখ, প্রধান রানার আপ 5 লাখ ও দ্বিতীয় রানার আপ পাবেন 3 লাখ টাকা। প্রতিযোগিতায় অংশ নিতে www.aop.com.pd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাবে। দেশের ক্রমবর্ধমান উন্নয়নে অংশ নিতে ও নিজেদের পরিধি বাড়াতে ত্রৈমাসিক সম্মেলন করল বিএসআরএম স্টিল ও বাংলাদেশ রি-রোলিং স্টিল লিমিটেড। আর্থিক কর্মক্ষমতা বিশ্লেষণে আয়োজিত এ সভায় অংশ নেন বিএসআরএম এর ম্যানেজিং ডিরেক্টর আমির আলী হোসাইন ও চেয়ারম্যান হোসেন আকবর আলী সহ অতিথিরা। তারা বলেন, বিগত বছরগুলোতে বিএসআরএম দেশের অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি সামাজিক সেবামূলক বিভিন্ন কাজে অংশ নিয়েছে। এ সময় অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসআরএম এর ম্যানেজিং ডিরেক্টর আমির আলী হোসাইন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে বুধবার থেকে চালু হচ্ছে ভিসা ও কনসুলার সেবা। আগরতলায় সহকারী হাই কমিশনের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকাও অবমাননা করে। এরপর নিরাপত্তাহীনতাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ করে বাংলাদেশ। খেলার খবর। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কাল চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এই ম্যাচে যারা জিতবে তারাই এবারের বিপিএলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে যায় চিটাগং। অন্যদিকে আসরের হট ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে খুলনা টাইগার্স। দু দলের সামনেই ফাইনাল খেলার দারুণ সুযোগ। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে দু দল। ভারতে এশিয়ান কাপের মাঠে নামার আগে বাংলাদেশে আসতে চান শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। বাফুফেতে সাংবাদিকদের এমনটি জানান ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, হামজার নতুন ক্লাবের সঙ্গে সম্ভাব্য আসার দিনের ব্যাপারে আলোচনা চালাচ্ছে বাফুফে।
তারিখ নির্ধারণ না হলেও বাংলাদেশে এসে দলের সাথে এশিয়ান কাপের পথে উঠতে চান ইউরোপিয়ান ফুটবলের এই তারকা। আগামী 28 ফেব্রুয়ারি থেকে এশিয়ান কাপের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। দেশে কয়েকদিনের অনুশীলন শেষে সৌদি আরবে যাবে জামাল তোপুরা। হ্যাভিয়ার ক্যাব্রেরার অধীনে সেখানে সপ্তাহ দেড়েক চলবে প্রস্তুতি। তারপর ঢাকায় ফিরে ভারতের উদ্দেশ্যে রওনা হবে দল। উনি সরাসরি কি বাংলাদেশে আসবেন কিংবা সরাসরি ভেন্যুতে যাবেন এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাইমারি যে আলাপ হয়েছিল আমাদেরকে যেটা বলা হয়েছে যে উনি চান ব্যক্তিগতভাবে হামজা চৌধুরী, উইচ উই আর গ্রেটফুল, যে উনি নিজে ঢাকায় আসতে চান আগে, এখান থেকে উনি যেতে চান টিমের সাথে। বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিজ ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।